Hello viewers, welcome to the Banking Diploma Coaching courses in International Trade and Foreign Exchange organized by the Institute of Bankers Bangladesh. Today's video covered the topics an overview on foreign trade. This is Mohammad Abdul Salam is going to discuss the topics the session which is covered the following coverage like basic understanding of the foreign trade and foreign exchange, and what are the composition of the foreign trade, relationship between the foreign trade and foreign exchange, importance of foreign trade in economics, growth of a country, what are the trends of the foreign trade in the global aspect as well as in Bangladesh aspect, what are the rules of role of the World Trade Organization, special emphasis for the removing the tariff and non-tariff barriers, what are the Incoterms and what is the importance to use the terminology in international trade, methods of payment for the settlement, balance of trade and balance of payment, currency convertibility and salient features of the export and import policies in Bangladesh, and finally the incentives offered by the government to the exporters, including the GST facilities. First of all, I think we should know what is the foreign trade, and before discuss the foreign trade, we should know what is the trade. আমার মনে হয় আমরা কম বেশি সবাই ফরেন আমরা ট্রেড সম্বন্ধে অবগত আছি। তারপরে যদি বলতে হয়, ট্রেড ইজ সিম্পলি ডিফাইন্ড অ্যাজ দ্য সেলিং অ্যান্ড বাইং অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ইন ফ্রম সেলার টু বায়ার, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো পণ্য বা সেবার যে লেনদেন বা কেনা বেচা কেনা হয় বিজনেস পারপাসে, সেটাকে আমরা সিম্পলি ট্রেড বলে থাকি। ট্রেড সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডোমেস্টিক, another হচ্ছে ফরেন ট্রেড বা ইন্টারন্যাশনাল ট্রেড। ডোমেস্টিক ট্রেড কি বলে? ডোমেস্টিক ট্রেড হচ্ছে যখন কোনো পণ্য বা কোনো সেবা কোনো একটি দেশের দুইজন ইন্ডিভিজুয়াল বা দুজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, সেলার বা বায়ারের মধ্যে কেনা বেচা হয়ে থাকে, তখন সেটাকে আমরা ডোমেস্টিক ট্রেড বলি। তাহলে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে পণ্যের কেনা বেচা হবে কিন্তু একই জিওগ্রাফিক্যাল এরিয়া, দ্যাট মিনস হচ্ছে একটি কান্ট্রির মধ্যেই, যেখানে একটা ইউনিট অফ অ্যাকাউন্ট থাকবে, অর্থাৎ যেখানে একটি ইউনিট অফ অ্যাকাউন্টের বিনিময়ে সেই লেনদেনটা হবে। অন্যদিকে ফরেন ট্রেড তাহলে কি বলে? হোয়েনেভার দি ট্রেড টেকস প্লেস বিটুইন দ্য টু ইন্ডিভিজুয়াল অফ দি টু ডিফারেন্ট কান্ট্রিজ এগেনস্ট দ্য ফরেন কারেন্সি অর ফরেন এক্সচেঞ্জ ইজ কল্ড দি ফরেন ট্রেড। আমরা যেটাকে আরেকটু সিম্পলিফাই করি তাহলে বলতে পারি দি ট্রান্সফার অফ গুডস ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি এগেনস্ট দ্য ফরেন কারেন্সি। যদি আরেকটু ব্যাখ্যা করি, বিশদভাবে বলতে চাই, তাহলে দি এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস উইথ ফরেন কারেন্সি অ্যাক্রস দ্য ইন্টারন্যাশনাল বর্ডার অর দি ক্রস বর্ডার হুইচ এভার ইজ সিম্পলি ডিফাইন্ড অ্যাজ দি ফরেন ট্রেড অর ইন্টারন্যাশনাল ট্রেড অর ক্রস বর্ডার ট্রানজেকশন। তাহলে আমরা কি দেখতে পেলাম যে আমরা যদি একটু একটু অন্যভাবে দৃষ্টি দেই, তাহলে আমরা দেখতে পাই যে নো কান্ট্রি ইজ এ সেলফ সাফিসিয়েন্ট ইন অল অ্যাসপেক্ট। কোনো কান্ট্রি কোনো সকল বিষয় বা সকল পণ্য বা সেবার ক্ষেত্রে কিন্তু স্বয়ংসম্পন্ন নয়। কোনো পণ্য তার দেশে অ্যাভেলেবেল থাকলেও বা ডোমেস্টিক রিকোয়ারমেন্ট বা ডিমান্ড ফুলফিল করতে পারলেও কোনো পণ্য কিন্তু সাফিসিয়েন্ট থাকে না বা অ্যাভেলেবেল থাকে না, অর্থাৎ প্রোডাকশন হয় না, এরকম অনেক পণ্য থাকে। তাহলে সেই যে সকল পণ্যের স্কারসিটি থাকে, শর্টফল থাকে, সেই সব পণ্যকে কি করতে হয়? তাকে অন্য কোনো কান্ট্রি থেকে সেটাকে আমদানি করতে হয় বা পারচেস করতে হয়। আবার যেই পণ্যটা নিজের দেশে বা ডোমেস্টিক চাহিদা ফুলফিল করার পরে এক্সেস থাকে, সেটা আবার অন্য যে দেশে শর্টেজ আছে সেই পণ্য সেখানে সেল বা সাপ্লাই দিয়ে থাকে। এইভাবে ফরেন ট্রেড বা ইন্টারন্যাশনাল ট্রেডের ডেভেলপমেন্টটা আমাদের ডেভেলপড হয়েছে। তাহলে বেসিক্যালি আমরা কি দেখতে পেলাম যে ফরেন ট্রেড বা ইন্টারন্যাশনাল ট্রেড জিনিসটা তাহলে কি বলে? বেসিক্যালি ইট টেক্স, দ্যাট মিনস ফরেন ট্রেড টেক প্লেস ফর দ্য মিউচুয়াল স্যাটিসফ্যাকশন অফ দি ওয়ান্টস ইউটিলিটিস অফ দি রিসোর্সেস। তার মানে কি হলো? আমরা কখনোই ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে কোনো এক একক দেশ যে শুধু বেনিফিটেড হবে এরকম নয়। কোনো এক দেশের চাহিদা বা কোনো পণ্যের যে ডিমান্ড সেটা ফুলফিল করবার জন্য
এক দেশ থেকে অন্য দেশে পণ্য যায় বা আসে। আমরা যদি একটা এখানে এক্সাম্পল বলার চেষ্টা করি, যেমন আমাদের দেশে অটোমোবাইল মানে প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং এর খুব একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়নি। আমাদের এই অটোমোবাইলের ডিমান্ড বা আমাদের যে কান্ট্রি লেভেলে যে ডিমান্ড সেটাকে ফুলফিল করার জন্য আমরা সাধারণত জাপান থেকে আমরা গাড়ি আমদানি করে থাকি। পক্ষান্তরে আমাদের যেহেতু গার্মেন্টস সেক্টর একটা অনেক রেডিমেড গার্মেন্টস অনেক ডেভেলপড একটা সেক্টর, সেই রেডিমেডস গার্মেন্ট আমাদের দেশীয় চাহিদা পূরণ করে আমরা বিদেশে কিন্তু এক্সপোর্ট করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, যে বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা অন্যতম উপায় হচ্ছে এক্সপোর্ট। আর এই এক্সপোর্ট যত যে দেশে যত বেশি, তাদের ফরেন কারেন্সি রিজার্ভ তত বেশি, এবং ফরেন কারেন্সি রিজার্ভ বাড়া মানে সে দেশের ইকোনমিক গ্রোথটা অনেক বেশি, সেটি অনুমেয় হয়। Now the question is what happens when trade internationally? ট্রেড যখন ইন্টারন্যাশনালি হয় তখন কি ঘটনা ঘটে? International trade allows the countries to expand their markets. তাহলে মানে কি হয়, যে আমরা যখন ডোমেস্টিক চাহিদা ফুলফিল করে কোনো একটা পণ্য বিদেশে রপ্তানি করি, মানে কি ওই পণ্যটার মার্কেট বিদেশে এক্সপান্ড হয়। কোনো একটা কোম্পানি কি করে, কোনো পণ্য উৎপাদন করার পর সেই পণ্য ভোক্তা লেভেলে নিয়ে যায় বা পৌঁছানোর সময় তাদের একটা দৃষ্টি থাকে কি, যে তার মার্কেট যত এক্সপান্ড হবে, তার সেল যত বেশি হবে, তার রেভিনিউ বা ইনকাম তত বেশি হবে। অর্থাৎ মার্কেট এক্সপান্ডিং একটা টার্গেট থাকে প্রতিটাই কোম্পানিরই। সেটা যদি ডোমেস্টিক টেরিটরি পার করে যদি ইন্টারন্যাশনালি যদি কোনো পণ্য কোনো কোম্পানি সেল করতে পারে, তার মানে তার মার্কেট এক্সপান্ডিং আরও বেশি হবে। অন দ্য আদার হ্যান্ড, যেই পণ্যটা আমার দেশে অ্যাভেলেবল না, অর্থাৎ এক্সেস যে পণ্য বা গুডস, এটা যেমন একদিকে আমাদের বিদেশে মানে এক্সপোর্ট করে আমরা আমাদেরকে ফরেন কারেন্সি আর্ন করি। অন দ্য আদার হ্যান্ড, যেই সকল পণ্য ডোমেস্টিক্যালি নট অ্যাভেলেবল, সে সকল পণ্যের কিন্তু কি হয়, ডোমেস্টিক একটা ডিমান্ড থাকে, সেখানে প্রাইসের কিন্তু একটা কি হয়, প্রাইস একটু হাই থাকে, যার ফলে কনজিউমারদের সেই পণ্য কিনতে গিয়ে অনেক বেশি টাকা পে করতে হয়। যদি ইন্টারন্যাশনাল ট্রেডকে অ্যালাউ করা হয়, কোনো পণ্য যদি বিদেশ থেকে আমদানি করা হয়, যেই পণ্যটা ডোমেস্টিক্যালি শর্টেজ আছে, তাহলে কি হবে, সেই পণ্যের চাহিদার উপর একটা চাপ কম হবে। সাপ্লাই বেড়ে গেলে চাহিদার উপর চাপ কমবে, যার ফলে প্রাইসটাও কম্পিটিটিভ হবে এবং কনজিউমাররা কম্পিটিটিভ প্রাইসে পণ্যটা কিনতে পারবে। অর্থাৎ কম্পারেটিভলি লো প্রাইসে তারা তাদের ডিমান্ডেবল বা তাদের টার্গেটের যে পণ্য সেটা তারা পারচেস করতে পারবে। তাহলে আলটিমেটলি যখন ট্রেড ইন্টারন্যাশনালি হবে, তাহলে কি একটা রেজাল্ট পাবো আমরা, বলে দিস আলটিমেটলি রেজাল্টস ইন মোর কম্পিটিটিভ প্রাইস অ্যান্ড ব্রিং দ্য চেপার প্রোডাক্ট হোম টু দ্য কনজিউমার অ্যান্ড রিডিউস দ্য মনোপলিজম ইন দ্য মার্কেট। এবং মার্কেটের মনোপলিজমটাও কি হবে, কমে যাবে এবং কনজিউমাররা তাদের স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাহলে এটাই ইন্টারন্যাশনাল ট্রেডের দুটা আমরা দিক পাইলাম। একটা হচ্ছে যেই পণ্য শর্টেজ থাকে, সেই পণ্য বিদেশ থেকে আমদানি করে সেই পণ্যের চাহিদা যেমন ফুলফিল করা হয়, আবার অন্যদিকে যেই পণ্যটা আমার দেশে এক্সেস থাকে, সেই পণ্যটা বিদেশে রপ্তানি করে আমরা ফরেন কারেন্সি আর্ন করতে পারি, যেটা ইকোনমিক্সে একটা বড় ধরনের পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। তাহলে আমরা যদি ফরেন ট্রেডের অ্যাডভান্টেজ নিয়ে যদি একটু বলতে চাই, তাহলে আমরা কি পয়েন্ট আকারে যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে ফরেন ট্রেড হেল্পস টু কভার দ্য শর্টফল অফ দ্য নেসেসারি গুডস অ্যান্ড সার্ভিস, যে বিষয়টা আমি আগেও আলোচনা করেছি। অন দ্য আদার হ্যান্ড, ইট অলসো হেল্পস টু সেল এক্সেস গুডস অ্যান্ড সার্ভিসেস টু দ্য আদার কান্ট্রিজ। যদি অন্য দেশে যদি পণ্য মার্কেট এক্সপান্ড করে এক্সেস গুডকে, তাহলে কি তার মার্কেট যত এক্সপান্ড হবে, কোম্পানির বা কোনো একটা ইন্ডাস্ট্রি তত বেশি প্রোডাকশনের দিকে মনোযোগ দিবে। আর প্রোডাকশন বাড়াতে হলে তার কি লেবার কম্পিটেন্সি বা লেবারকে ইউটিলাইজ করতে পারবে। আমাদের বাংলাদেশের একটা অন্যতম স্ট্রেংথ হচ্ছে ইয়াং জেনারেশন, যেখানে আমাদের লেবার ফোর্সটা অনেক বেশি। সেই লেবারকে যদি আমরা বেশি কাজ দিতে পারি, তাহলে তারা প্রোডাকশন তত বাড়বে, প্রোডাকশন যত বাড়বে তাদের কি হবে, তাহলে ইকোনমিক গ্রোথ তত বৃদ্ধি পাবে। অন দ্য আদার হ্যান্ড, এই লেবারগুলো যখন তারা মানে কাজ পাবে, তখন তাদের দ্বারা আর্নিং বাড়বে, আর আর্নিং বাড়লে তাদের লিভিং স্ট্যান্ডার্ডটাও কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে ইট অলসো হেল্প টু ইমপ্রুভিং দ্য লিভিং স্ট্যান্ডার্ড অফ দ্য রুরাল পিপল অফ দি কমন পিপল অফ এ কান্ট্রি। And finally কি ঘটে, ফাইনালি ইট অলসো হেল্পস টু ইনক্রিজ দ্য ফরেন কারেন্সি রিজার্ভ। এটা ফরেন কারেন্সি রিজার্ভ পাবো, আমি আগেই বললাম, যদি আমরা এক্সপোর্ট যত বাড়াতে পারবো, ফরেন কারেন্সি রিজার্ভও তত বাড়বে। আর ফরেন কারেন্সি রিজার্ভ বাড়া মানে হচ্ছে হুইচ এভার ইজ আলটিমেটলি এফেক্ট দ্য কান্ট্রি ইকোনমিক আর ব্যালেন্স অফ পেমেন্টের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তাহলে আমরা
It is all about the advantage of the foreign trade. Now the question is that what are the composition of the foreign trade? Foreign trade composition গুলো কি কি? আমরা এত সময় আলোচনা করলাম যে কোনো পণ্য যখন বিদেশ থেকে আমার দেশে পারচেস করা হয় বা কেনা হয়, অথবা আমার দেশ থেকে কোনো পণ্য বিদেশে বিক্রি করা হয়, তাহলে সেটাকে আমরা ফরেন ট্রেড বলি। তাহলে কি ঘটলো? তাহলে যে পণ্য বিক্রি করে সেটাকে আমরা কি বলি? এক্সপোর্ট বলি। আর পণ্য পারচেস করাটাকে আমরা বলি ইম্পোর্ট। আমরা একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করলাম যে ধরে নিলাম বাংলাদেশে কোনো একজন ইম্পোর্টার কোনো একটা পণ্য ইউএসএ এর এক্সপোর্টারের কাছ থেকে পারচেস করলো বা ইম্পোর্ট করলো। দ্যাট মিনস হচ্ছে এক্সপোর্টার যখনই এই পণ্যটা ডেলিভারি দিল টু দ্য ইম্পোর্টার বাংলাদেশ ইম্পোর্টারের কাছে, তখন ইম্পোর্টারের কি ঘটলো? একটা অব্লিগেশন তৈরি হলো তাকে পেমেন্ট করবার জন্য। যেহেতু ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, যেটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব, অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশের সকল ফরেন কারেন্সির মালিক হচ্ছে গভর্নমেন্ট। সেটাকে রেগুলেট হয় সেন্ট্রাল ব্যাংক, দ্যাট মিনস বাংলাদেশ ব্যাংক। আর সেটা এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন হয় বাই দ্য এডিস, অর্থাৎ অথরাইজড ডিলার ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, অথরাইজড ডিলার ব্রাঞ্চ। তাহলে একজন ইম্পোর্টার কি করবে? তার কাছে আছে বিডিটি, তার কাছে ইউএস ডলার নেই। তাহলে সেই বিডিটি নিয়ে একটা ব্যাংকের কাছে আসবে, যেটা অথরাইজড ডিলার ব্যাংক। সেখানে আসে বলবে যে আমার এই একটা পণ্য আমি ইম্পোর্ট করেছি আমেরিকা থেকে, সেখানে আমাকে পেমেন্ট দিতে হবে। তাহলে এই ডলার ব্যাংক কি করলো? বিডিটি ডলার ব্যাংক কি করলো? রিসিভ করলো। ইকুইভ্যালেন্ট টু দি মানে ভ্যালু অফ দি গুডস হুইচএভার ইজ ডেলিভার্ড ফ্রম ইউএসএ টু বাংলাদেশ। আমাদের যেহেতু ইউএস এর যে পণ্য ডেলিভারি সময় যে কন্ট্রাক্ট হয়েছিল, সেই কন্ট্রাক্টে যেহেতু শর্ত ছিল হচ্ছে যে এটা ইউএস ডলারে হবে, তাহলে এই ইউএস ডলারে পণ্যটা কি করবে? এই বিডিটিকে ইউএস ডলারে কনভার্ট করে ব্যাংক কি করবে? ইউএস এ টাকা পাঠাবে। সারা বিশ্বে এই যে পেমেন্ট সিস্টেম ইন্টারন্যাশনাল ট্রেডের, সেটা চারটা মেথড ব্যবহার করা হয়। একটা মানে ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন এবং ডকুমেন্টারি ক্রেডিট। এই যে কোনো পদ্ধতির মাধ্যমে ব্যাংক কি করে? এই টাকা আমেরিকার কোনো একটা ব্যাংক চ্যানেলের মাধ্যমে ইউএস ডলারে কনভার্ট করে কি করে? এক্সপোর্টারের কাছে পেমেন্ট করে। এই যে ডলার বিডিটি ডলারে কনভার্ট করে যখন পেমেন্ট করা হয়, তাহলে দুটো ভিন্ন কারেন্সি এখানে ইনভলভ থাকে। এই যে একটা কারেন্সি অন্য কারেন্সি কনভার্ট করে যে পণ্য কেনা বেচা করা হয়, সেটাকে আমরা বলি ফরেন এক্সচেঞ্জ। তার মানে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড বা ফরেন ট্রেডের উইং যদি বলি, তাহলে উইং একটা এক্সপোর্ট, একটা ইম্পোর্ট, অ্যানাদার থিং হচ্ছে থার্ড ওয়ান ইজ ফরেন এক্সচেঞ্জ। তাহলে ফরেন এক্সচেঞ্জটা কি? আমরা আরেকটু যদি আমরা আলোচনা করলাম ফরেন এক্সচেঞ্জ কি, আমরা আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করছি যে ফরেন এক্সচেঞ্জ ইজ দ্য মেকানিজম বাই হুইচ currency of a one country gets converted into another currency, and also transfer the money from one country to another country, whichever is to affect the ফরেন ট্রেড পেমেন্ট। ফরেন ট্রেড পেমেন্টকে এফেক্ট করে, যেটা আসলে আমরা যেটা আগে চিত্র দেখানোর চেষ্টা করেছি। দ্যাট মিনস দিস মেকানিজম হেল্প দি কান্ট্রিজ ইনভলভ ইন ফরেন ট্রেড, foreign investment and other transaction whichever is settled for the payment of any foreign transaction. However, now the question is what is the relation between them? তাহলে আমাদের দেখলাম যে এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে রিলেশনটা কি। আমরা আগেও বলেছি যে এক্সপোর্ট ইম্পোর্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে whichever is intimately related. Foreign trade and foreign exchange is very intimately related. That means one remains undone without the help of others. একটা ছাড়া আর একটা কখনোই এটা সম্ভব না। আমরা এখানে একটা চিত্রের সাথে এই জিনিসটাকে একটু এক্সপ্লেইন করব। আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্রস বর্ডার, দিস ইজ দ্য ক্রস বর্ডার। এক পাশে বাংলাদেশ, অন্য পাশে আমরা ইউএসএ কে আলাদা করে নিলাম। আমরা বাংলাদেশ পার্টের একজন ইম্পোর্টার আমেরিকা থেকে কোনো একটা পণ্য বা ক্যাপিটাল মেশিনারি এক্সপোর্ট করবে, এরকম একটা মানে এই জন্য একজন ইম্পোর্টার, বাংলাদেশি ইম্পোর্টার একটা পারচেস অর্ডার প্রেরণ করলে আমেরিকার কাছে, আমেরিকার এক্সপোর্টারের কাছে। এক্সপোর্টারের সাথে ইম্পোর্টারের এই নিয়ে তাদের মধ্যে একটা বার্গেনিং বা একটা নেগোসিয়েশন হয়। এই বার্গেনিং বা নেগোসিয়েশনটা হতে পারে তাদের প্রাইস কত হবে, সেই পণ্যের কোয়ালিটি কেমন হবে, সেই পণ্যের ডেলিভারিটা কিভাবে হবে বা শিপমেন্টটা কিভাবে হবে, সেই পণ্যর মানে যে পেমেন্ট হবে সেই পেমেন্টের মেথড কি হবে ইত্যাদি নেগোসিয়েশন করে তাদের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়, সেটাকে আমরা সেলস কন্ট্রাক্ট বা সিম্পলি কন্ট্রাক্ট বলে থাকি। ধরে নিলাম যে তাদের মধ্যে নেগোসিয়েশন হলো যে এই যে এই পণ্যটি ইম্পোর্ট করবে তার মূল্য মান হচ্ছে $100,000। দেন কি করলো? আফটার রিসিভিং
purchase order by the exporter from the importer, the exporter কি করলো produce or manufacture his goods and ready to shipment and ready for shipment. That means হচ্ছে কি গুডসটাকে শিপ করে দিল আমেরিকার দিকে এবং সাথে সাথে কি করলো তিনি পেমেন্টের জন্য ক্লেম করলো। গুডস রিসিভ করার পরে একজন ইম্পোর্টারের যে অব্লিগেশন তৈরি হয় সেটা হচ্ছে যে এই যে পেমেন্টের যে ক্লেম সেই ক্লেমকে কি করা, কমপ্লাই করা। একজন ইম্পোর্টার দেন কি করলো, ইম্পোর্টার তার যেহেতু বিডিটি মানে তার কাছে যদি ইউএস ডলার সংরক্ষণ করবার যেহেতু এই দেশের নিয়ম অনুযায়ী সম্ভব না, সে তাহলে বিডিটি নিয়ে তার একটা ব্যাংকে আসলো যে এই টাকাটা আপনি আমেরিকার অমুক এক্সপোর্টারের কাছে এটা সেন্ড করেন। তাহলে বাংলাদেশের যে ইম্পোর্টারের ব্যাংক সেই বিডিটি ইকুইভ্যালেন্ট টু $100,000 রিসিভ করে সেটা সুইফটের মাধ্যমে কি করলো আমেরিকার এক্সপোর্টারের কাছে এটা পৌঁছায় দিল। কিন্তু যেহেতু এক্সপোর্টার রিসিভ করবে হচ্ছে ইউএস ডলার, তাদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে ইউএস ডলারে পেমেন্ট হওয়ার জন্য, সেহেতু তাদের বিডিটি তো তারা গ্রহণ করবে না। এই জন্য কি করতে হলো, ইম্পোর্টারের ব্যাংকে এই বিডিটিকে ইউএস ডলারে কনভার্ট করা হলো। এই ইউএস ডলার যে কনভার্ট সেটা আমরা আগেই জেনেছি, যেটাকে যেহেতু ফরেন এক্সচেঞ্জ, এটিকে আমরা যেহেতু ফরেন এক্সচেঞ্জ বলি বা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ বলে থাকি, দ্যাট মিনস হচ্ছে যে একটা ফরেন ট্রেড কমপ্লিট অ্যাজ এ হোল সবকিছু কমপ্লিট করবার জন্য আমার যে পণ্য যে কেনা বেচা হলো সেটার ফাইনালি যে পেমেন্টটা সেটা কিন্তু একটা ফরেন কারেন্সি কনভার্সনের মাধ্যমে এটা শেষ হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি সহজে আমাদের কাছে অনুমেয় হলো যে ফরেন ট্রেড এবং ফরেন এক্সচেঞ্জের মধ্যে আসলে বেসিক রিলেশনটা কি। Now the question, what are the trends of the foreign trade বা ফরেন ইন্টারন্যাশনাল বিজনেসের বর্তমান ট্রেন্ডটা কি? বলে ইন্টারন্যাশনাল বিজনেসের বর্তমান ট্রেন্ড হচ্ছে যে র্যাপিড চেঞ্জ হচ্ছে দ্য ট্রেন্ড অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড। ডিউ টু কি? ডিউ টু দ্য ফলোইং রিজন। Actually international market are rapidly changes due to following reason. Following reason বলে কি? রিজন হচ্ছে rapid growth of emerging market, rapid growth of emerging technology, increase the business competition, population and the demographic shifts and speed of the innovation. অর্থাৎ বর্তমানে টেকনোলজির যুগ এবং টেকনোলজিটাই কারণে মার্কেটের যে ট্রেন্ড, সেই মার্কেট ট্রেন্ডও চেঞ্জ হচ্ছে, বিজনেসের ক্ষেত্রে কম্পিটিশনের চেঞ্জ হচ্ছে, পপুলেশনের ফ্রিকুয়েন্টলি মাইগ্রেট হচ্ছে ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি। তারপরে যেহেতু টেকনোলজি ইনোভেশনটা খুব বেশি এখন লক্ষ্য করা যাচ্ছে, তাই আধুনিক ব্যবসায়টি আন্তর্জাতিক মার্কেটে সার্ভাইভ করবার জন্য এই রিজনগুলো হচ্ছে, এই রিজনগুলোকে মাথায় নিয়ে বিজনেস পলিসি তৈরি করতে হবে। তাহলে গ্লোবালের বিজনেসের ক্ষেত্রে বিজনেসম্যানদের কি পরিবর্তন আনছে? বিজনেসম্যানদের পরিবর্তন হচ্ছে যেহেতু র্যাপিডলি গ্রোথ হচ্ছে টেকনোলজির একটা নেগেটিভ ইমপ্যাক্ট থাকে অন দ্য এনভায়রনমেন্ট, আর এনভায়রনমেন্ট যদি ডে বাই ডে ডিগ্রেড হতে থাকে, তার কোয়ালিটি যদি ডেট্রয়েট করতে থাকে, তাহলে এক পর্যায়ে কিন্তু এই পৃথিবীটা কিন্তু বসবাসের অযোগ্য হয়ে পড়বে এবং সেক্ষেত্রে কিন্তু সার্ভাইভ করাটা কঠিন হয়ে যাবে। এই জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিজনেস পরিমণ্ডলে যে বিষয়টাকে, যে এজেন্ডাকে বেশি এমফাসিস দেওয়া হচ্ছে সেটা হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টেকনোলজি যেটাই ইউজ করা হোক না কোনো বিজনেসকে গ্রোথ বাড়ানোর জন্য, সেটা অবশ্যই মাস্ট বি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টেকনোলজি লিড টু দ্য long-term survivability or long-term savings or long-term savings. Then tailor the artificial intelligence platform whoever is to improve the operation. আমরা কাস্টমার যেহেতু কম্পিটিশনের যুগ, এখন কাস্টমারদের মোর স্যাটিসফাইড করাটাই হচ্ছে একজন বিজনেসম্যানদের অন্যতম চ্যালেঞ্জ। আর এই কাস্টমারের সার্ভিসটাকে বেশি মোর স্মুথলি এবং কনভিনিয়েন্টলি করার জন্য আমরা আর্টিফিশিয়াল সিস্টেম ব্যবহার করি, যেখানে ট্রান্সপারেন্সি এবং অ্যাকুরেসি থাকে, যেখানে মানে কোনো ধরনের ল্যাকিংসের মানে পসিবিলিটি কম থাকে। এই জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বিজনেসের নিজেদেরকে খাপ খাওয়াই নিতে হলে, অ্যাডপ্ট করতে চাইলে, সার্ভাইভ করতে চাইলে, তাহলে বিজনেস মাস্টার টেইলর দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মকে তাদেরকে অ্যাডপ্ট করতে হবে। তারপরে করতে হবে, যেহেতু আধুনিক যুগটা হচ্ছে 5G নেটওয়ার্ককে অ্যাডপ্ট করতে হবে। বেসিক্যালি নো কোম্পানি ইগনোর দ্য মোবাইল টেকনোলজিকে অ্যাভয়েড করবার কোনো সুযোগ কোনো কোম্পানির নেই। আর রিমোট এরিয়ায় যদি আমরা আমাদের নেটওয়ার্কটা যদি ভালো না থাকে, সেখানে যদি রুরাল এজেন্টের সাথে যদি কমিউনিকেশন করার সুযোগ না থাকে, তাহলে সেই বিজনেসে কিন্তু নেটওয়ার্ক বৃদ্ধি করা বা তার মার্কেট এক্সপ্যান্ড করা কিন্তু ভেরি মাচ টাফ। সো
in order to expand the business and survive in the global situation by global business environment, one company must adopt of the 5G network, ensure the 5G network. Another important and emerging technology whichever is used in the international trade is called the blockchain technology. তাহলে একটা কোম্পানিকে তার ক্রস বর্ডার পেমেন্টের ক্ষেত্রে অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে যে ক্রস বর্ডার ট্রানজেকশন হয় বা পেমেন্ট হয়, সেই পেমেন্টের কিন্তু সিকিউরিটি নিয়ে সবাই কিন্তু একটা আনসার্টেনিটি থাকে। এই আনসার্টেনিটিকে মিনিমাইজ করবার জন্য আমরা বহু ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটা বেনিফিশিয়ারি এবং এফিশিয়েন্ট টেকনোলজিটা হচ্ছে ব্লকচেন টেকনোলজি। তাই ব্লকচেন টেকনোলজি ব্রডারিং এর মাধ্যমে আন্তর্জাতিক বিজনেসের ক্ষেত্রে নিজেদেরকে মোর সিকিউর করে উপযোগী করে তোলবার জন্য একটা অন্যতম টেকনোলজি। তাই এই টেকনোলজিকে অ্যাডপ্ট করা গ্লোবাল মার্কেটে নিজেদেরকে সার্ভাইভ করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Another important thing is that যেহেতু আমাদের সকল ধরনের টেকনোলজি এবং টেকনোলজি যেহেতু মডার্ন এবং তাই তাদের মানে সিকিউরিটিরও কিন্তু একটা বিবেচনার বিষয়। আর এই সিকিউরিটিকে যদি আমরা বিবেচনায় নিতে হয় তাহলে প্রথমেই যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে ডাটা প্রাইভেসি এবং ডাটা প্রোটেকশন, যেটা সেন্ট্রাল ডাটাবেস থাকতে হবে। ডাটা আমরা এই জিনিসটাকে যদি আমাদের দেশের একটা ইনসিডেন্টের একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে আমাদের যে সুইফটের হ্যাকিং এর মাধ্যমে যে আমাদের একটা বড় ধরনের দুর্ঘটনা আমাদের ব্যাংকিং সেক্টরে ঘটে গেছে, সেটাই কিন্তু বলা যায় যে এরকম ডাটা প্রোটেকশন এবং সেটার কারণে সেন্ট্রাল ব্যাংক কিন্তু এখন সেন্ট্রাল ডাটাবেস থেকে সিকিউরিটিটা আরো স্ট্রঙ্গার করার জন্য নানা রকমের পদক্ষেপ নিয়েছে এবং এটা কিন্তু প্রয়োজন আছে। আদারওয়াইজ কিন্তু গ্লোবাল যে এই যে গ্লোবাল যুগে আমাদের টেকনোলজির যুগে নিজেদের বিজনেস থেকে মানে টিকিয়ে রাখা যে ভেরি মাচ টাফ। And last but not least, the technology single ফার্ম আউটসোর্সিং। এটা বর্তমান মানে টেকনোলজির যুগে বিজনেস মডার্ন বিজনেসের কনসেপ্টের ক্ষেত্রে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এক্ষেত্রে একটা সিঙ্গেল ইউনিট আর প্ল্যাটফর্ম আর ভ্যারাইটি টাইপস অফ সার্ভিস বা মাল্টিপল সার্ভিসের অর্ডার নিয়ে সেই ক্ষেত্রে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যে পণ্য যে কোম্পানি মানে প্রোভাইড করে থাকে তাদের সাথে কমিউনিকেশন করতে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে এই মাল্টিপল কাস্টমারদের মাল্টিপল সার্ভিস প্রোভাইড করবার জন্য একটা প্ল্যাটফর্মকে, যেটার নাম হচ্ছে সিঙ্গেল ফান্ড আউটসোর্সিং প্ল্যাটফর্ম। এটা তো আমরা গ্লোবাল অ্যাসপেক্ট দেখার চেষ্টা করলাম। বাংলাদেশের যে ট্রেডের ট্রেন্ডটা কি, আমরা যদি ভেরি বিগিনিং থেকে চিন্তা করি, লাস্ট 25 ইয়ার্সে যদি একটা ডাটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি, তো এখানে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ডাটায় আমরাকে কম্পেয়ার করেছি এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হোল দ্য 25 ইয়ার্স, লাস্ট 25 ইয়ার্সে প্রতিটা সময়ই আমাদের যে ব্যালেন্স অফ ট্রেড বা ট্রেডের ট্রেন্ডটা কিন্তু ডেফিসিট ট্রেন্ড। এবং লাস্ট আমরা যদি এখানে বলতে চাই যে শুরুর দিকে 95-96 আমাদের এক্সপোর্ট যেখানে ছিল $3.9 বিলিয়ন, সেখানে ইম্পোর্ট ছিল $6.8 বিলিয়ন। দ্যাট মিনস সেখানে আমাদের ঘাটতি ছিল হচ্ছে আমাদের সেখানে বিজনেস ঘাটতি ছিল $2.95 বিলিয়ন ডেফিসিট ছিল। আমরা 2018-19 সালের যদি ডাটাকে কম্পেয়ার করি, যেখানে এক্সপোর্ট হচ্ছে আমাদের $35.4 বিলিয়ন, whereas ইম্পোর্ট হচ্ছে $65.06 বিলিয়ন, $56.06 বিলিয়ন, যেখানে ডেফিসিট হচ্ছে আমাদের কত? ডেফিসিট হচ্ছে $20.6 বিলিয়ন, $20.6 বিলিয়ন। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পেলাম যে আমাদের যে বিজনেসের ট্রেন্ড, সেই বিজনেসের ট্রেন্ডটা হচ্ছে একটা ডেফিসিট ট্রেন্ড বা একটা ঘাটতি মানে চালু আছে। নাও দ্য রোল অফ দি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রোল কি, তার ভূমিকা কি ফর রিমুভিং দ্য ট্যারিফ এন্ড নন ট্যারিফ ব্যারিয়ার্স। আমরা সেটা যাবার আগে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হাউ ইট ইজ প্রসিড। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিভাবে মানে এটার জন্ম হলো সেটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে বলবো যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কেম ইনটু বিগিন on January 1st, 1995। 1995-এ প্রথমে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের জন্ম। এটা উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে এটার জন্ম হয়েছে এবং তার আগে এটা ছিল হচ্ছে GATT অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ অ্যান্ড ট্রেডস নামে একটা
অর্গানাইজেশন হিসেবে এটা ছিল। তার মানে দাঁড়ালো যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইজ দ্য এক্সটেনশন অফ দ্য জিএটিটি। তাহলে হোয়াট ইজ জিএটিটি? জিএটিটি কি ছিল? বলে জিএটিটি ইজ এ লিগাল agreement between many countries whose overall purpose was to promote international trade by reducing or eliminating the trade barriers and such as the tariffs and quota system ke remove করাই ছিল এই ওয়ার্ল্ড জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ ট্রেডস এর মূল লক্ষ্য। পরবর্তীতে whenever the GATT fails to achieve its goal and the weakness of the GATT behind its failure for the existence of the legal problem, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের জন্ম হয় 1995 এর জানুয়ারি মাসে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রোল কি? বলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রিন্সিপাল ফলো করে। প্রিন্সিপাল গুলো কি? বলে প্রিন্সিপাল হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মনে করে যে ট্রেড মাস্ট বি উইদাউট ডিসক্রিমিনেশন, অর্থাৎ নো ডিসক্রিমিনেশন ইজ অ্যালাউড ইন দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অলসো বিলিভ দ্যাট ট্রেড মাস্ট বি ফ্রি, এবং গ্র্যাজুয়ালি তারা করতেছে কি যে লয়ারিং দ্য ট্রেড ব্যারিয়ার্স থ্রু নেগোসিয়েশন। গ্র্যাজুয়ালি তারা ট্রেডের যে ব্যারিয়ার আছে, ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ কোটা ইত্যাদি বিভিন্ন আঞ্চলিক যে ব্যারিয়ারগুলো আছে, সেই ব্যারিয়ারগুলোকে ধীরে ধীরে লয়ারিং করা, সেটা নেগোসিয়েশনের মাধ্যমে গ্র্যাজুয়ালি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অন্যতম আর একটা প্রিন্সিপাল। World Trade Organization also thinks that to minimize the barriers by predicting through the binding and transparency. তাদের মধ্যে যে এগ্রিমেন্ট আছে মেম্বারদের মধ্যে, সেই মেম্বারদের বাইন্ডিং এবং মেম্বারদের ট্রান্সপারেন্সির মাধ্যমে তারা এটাকে মিনিমাইজ করতে চায়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অলসো প্রমোট দ্য ফেয়ার কম্পিটিশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে কোনো আনহেলদি কম্পিটিশন ইন গ্লোবাল বিজনেস নট অ্যালাউড অ্যাজ পার দি টার্ম অ্যান্ড কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অলসো হেল্পস টু রিজলভ দ্য ট্রেড ডিসপুটকে রিজলভ করার ক্ষেত্রেও কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফাইনালি এনকারেজ দ্য ইকোনমিক রিফর্ম অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইকোনমিক রিফর্মকে খুবই ভেরি মাচ এনকারেজ করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ট্যারিফস অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ারকে রিমুভ করবার জন্য এই প্রিন্সিপালগুলো ফলো করে। এই প্রিন্সিপালগুলো বাস্তবায়নের মাধ্যমে তারা মানে ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ারগুলোকে রিমুভ করতে চায় এবং গ্লোবাল মার্কেটটাকে ওপেন করতে চায়। Next, what is the Incoterms and why it is important to use in the international trade? ইন্টারন্যাশনাল ট্রেডের ইনকোটার্মে খুবই গুরুত্ব আছে, সেই বিষয়টা আমরা আলোচনা করব। আমরা ইনকোটার্ম 2020 কি এটা আমরা একটু জানতে চাই। International commercial term is known as the Incoterm. So whichever is globally accepted, the rules used in the trade and commerce that deals with how the cost, risks, and the obligation of both buyer and sellers are allocated to the parties when shipping across the borders under the contracts for the sales of the goods worldwide or under the letter of credit. অর্থাৎ লেটার অফ ক্রেডিট অথবা কোনো কন্ট্রাক্টের এগেইনস্টে কোনো পণ্য কেনা বেচার সময় একজন বায়ার এবং সেলারের মধ্যে কে কতটুকু কস্ট বেয়ার করবে, কে কতটুকু রিস্ক বেয়ার করবে, কার কতটুকু অব্লিগেশন আছে, এগুলোকে ইন্ডিকেশন করবার জন্য, এগুলোকে সেগ্রিগেশন করবার জন্য, এগুলোকে ট্রান্সফার করবার জন্য এক ধরনের সাংকেতিক টার্ম ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে। সেই টার্মগুলোকে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম বা সংক্ষেপে ইনকোটার্ম বলা হয়। আমরা এত গ্লান্সে যদি ইনকোটার্মের হিস্ট্রি দেখার চেষ্টা করি তাহলে আমরা বলবো যে আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স তারা কিছু রুলস পাবলিশ করে থাকে এবং ইনকোটার্মকে প্রথমে 1936-এ প্রথম এটা পাবলিশড হয় এবং অফিসিয়াল টাইটেল হচ্ছে কি ইন্টারন্যাশনাল রুলস ফর দ্য ইন্টারপ্রিটেশন অফ ট্রেড টার্মস, যেটা প্রথম 1936-এর পরবর্তীতে প্রায় 8 বার এটাকে রিভাইজ করে লাস্টে 2020-তে রিভাইজ হচ্ছে, যেটা জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। এই যে নিউ ইনকোটার্ম 2020-তে যেটা পাবলিশড হলো, তার যে রুলসগুলো, সেই রুলগুলো যে রিভাইজ করা হলো বাই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স দ্বারা, সেটা আলটিমেটলি জানুয়ারি 2020 থেকে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে মার্কেটে।
আমরা কি পাইলাম যে ইনকোটার্মটা কি? ইনকোটার্মটা হচ্ছে ট্রান্সফার অফ রিস্ক, ট্রান্সফার অফ অব্লিগেশন অ্যান্ড দ্য সেগ্রিগেশন অফ দ্য কস্ট। এই তিনটার কারণে যেই সাংকেতিক মানে আমরা টার্মগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে চারটে গ্রুপে, মেজর গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 1 হচ্ছে ডিপার্চার, যেটাকে ই গ্রুপ বলা হয়, মেইন ক্যারিয়ার্স পেইড যেটা সি গ্রুপ, মেইন ক্যারিয়ার্স আনপেইড এফ গ্রুপ, এবং অ্যারাইভালকে ডি গ্রুপে স্থান মানে করা হয়েছে। তাহলে ই গ্রুপের আন্ডারে হচ্ছে একটা, ক্যারিয়ার্স পেইড টু বা সি গ্রুপের আন্ডারে 4টি, ডি গ্রুপের আন্ডারে 4টি, এবং এফ গ্রুপের আন্ডারে হচ্ছে মোট 3টি ইনকোটার্ম আছে। মোট 11টা ইনকোটার্ম ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটার দ্বারা বায়ার এবং সেলারের মধ্যে কে কতটুকু কস্ট করবে সেটাকে সেগ্রিগেট করে, কার কতটুকু রিস্ক আছে সেই রিস্ককে একজনের থেকে আরেকজন কখন ট্রান্সফার হবে, কিভাবে ট্রান্সফার হবে সেই বিষয়টাকে মানে একটা মানে ট্রান্সফার করার পয়েন্টটাকে ফাইন্ড আউট করে থাকে, ডিফাইন করে থাকে, এবং ডিফাইন করে অলসো দেয়ার অব্লিগেশন, সেলার অ্যান্ড বায়ারের অব্লিগেশন। তাহলে ইনকোটার্মস কি করে? ইনকোটার্মস ডিটারমাইন্স হু হ্যাজ টু টেক কেয়ার অ্যান্ড পে ফর দ্য ট্রান্সপোর্ট অফ গুড। গুড ট্রান্সপোর্ট করার সময় যে খরচগুলো হয় সেই খরচ কে কতটুকু বেয়ার করবে, আর এই সময় যে যত রিস্ক তৈরি হবে সেই রিস্কটাকে কার কতটুকু উপর বর্তাবে সেই বিষয়কে সেগ্রিগেশন করে থাকে ইনকোটার্ম। ইনকোটার্ম আরো কি করে? এই সময় যে রিস্ক থাকে সেটার যে ইন্স্যুরেন্সের দ্বারা কাভারেজ করা হয়, এই ইন্স্যুরেন্সে খরচ কে দেবে এবং এই ইন্স্যুরেন্সের যে পেমেন্ট হবে সেই পেমেন্ট এবং সেটা টেক কেয়ার কে করবে সেটাকে সেগ্রিগেশন করা থাকে। আদার্স কস্ট যেমন কাস্টমস হ্যান্ডলিং এগুলোও ইনকোটার্মের মাধ্যমে নির্ধারণ করা হয়। ইনকোটার্ম অলসো ডিফাইন দ্য প্লেস হোয়ার দ্য সেলার হ্যাজ ডেলিভার্ড টু দ্য বায়ার। বায়ার কাছে পণ্য কোন পর্যন্ত, কোন পয়েন্ট পর্যন্ত সেলার পৌঁছায় দিবে সেটাকে ডিফাইন করে ইনকোটার্মের মাধ্যমে। ইনকোটার্ম অলসো ডিফাইন ক্লিয়ারলি দ্য প্লেস অ্যান্ড টাইম হোয়েন দ্য রিস্ক ইজ ট্রান্সফার ফ্রম ওয়ান টু অ্যানাদার। সেলার বায়ারের কাছে তার রিস্কটাকে কখন ট্রান্সফার করবে এবং কোন জায়গায় যায় ট্রান্সফার করবে সেটাকে ডিফাইন করা হয়েছে ইনকোটার্মের কাজ। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য ইনকোটার্মস। ইনকোটার্মের ব্যবহারের গুরুত্বটা কি, কেন ইন্টারন্যাশনাল ট্রেডে ব্যবহার করা হয়, আমার মনে হয় আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা জানলাম। নাও এগেইন দি মেথডস ফর দ্য সেটেলমেন্ট অফ দ্য ফরেন ট্রেড। আমরা আগেই বলেছি যে 4টে মেথড ইউজ করা হয়, যেটা ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট সিস্টেম, ডকুমেন্টারি কালেকশন অ্যান্ড ডকুমেন্টারি ক্রেডিট। এই বিষয়গুলো আর একটা আমাদের অন্য একটা মডিউলে বিস্তারিত আলোচনা হবে। আমরা এখানে যেটা বোঝানো চাচ্ছি 4টার মধ্যে কোনটার রিস্ক কত বেশি ফর দ্য এক্সপোর্টার অর দ্য ইম্পোর্টার। অর্থাৎ এক্সপোর্টার এবং ইম্পোর্টারের পেমেন্টের যে রিস্ক সেটার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখা যাচ্ছে ইম্পোর্টারের পয়েন্ট অফ ভিউ থেকে ক্যাশ ইন অ্যাডভান্স সবচেয়ে বেশি কি রিস্কি, তার মানে সিকিউরিটি কম। অন দ্য আদার হ্যান্ড এক্সপোর্টারের ক্ষেত্রে সেটা ওপেন অ্যাকাউন্টটা সবচেয়ে বেশি রিস্কি, অর্থাৎ সিকিউরিটি সবচেয়ে কম। এবং আমরা এবং গ্র্যাজুয়ালি এটার আমরা একটা চিত্র এখানে দেখানোর চেষ্টা করছি যে আমরা যদি লেটার অফ ক্রেডিট এবং ডকুমেন্টারি কালেকশন এই দুটাই কিন্তু দুইজনের জন্য কম্পারেটিভলি কম ঝুঁকিপূর্ণ এবং কম সুবিধাজনক। এটা অর্থাৎ দুইজনের মধ্যে এটা একটা উইন উইন সিচুয়েশন, অর্থাৎ রিস্ক থেকে ইকুয়ালি সেগ্রিগেশন করা হয় ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে অথবা লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে। এবার নাও এই যে আমরা যে ইন্টারন্যাশনাল ট্রেডের যে পেমেন্ট হয় এই পেমেন্টগুলো সেটেলমেন্ট হবে কিভাবে? সেটেলমেন্ট আমরা জানি কোনো পেমেন্টকে রিকনসাইল বা সেটেলমেন্ট করবার জন্য আমরা ক্লিয়ারিং হাউস ইউজ করা হয়ে থাকে। এই ক্লিয়ারিং হাউস ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়। ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এটা আঞ্চলিক অনেকগুলো ফোরাম আছে, সেই ফোরামগুলোর মধ্যে এই ফোরাম কান্ট্রিগুলোর মধ্যে যে ট্রেডগুলো হয় সেই ট্রেডের যে রিকনসাইল বা সেদের যে ক্লিয়ারিং সেটা মানে এশিয়ান যে 9টি কান্ট্রি আছে এই 9টা কান্ট্রির মধ্যে যে ফরেন ট্রেডের যে রিকনসাইল হয় সেটাকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বলা হয়। ইউরোপিয়ান কান্ট্রি 27টা দেশের মধ্যে আছে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন ক্লিয়ারিং হাউস। তারপরে ল্যাটিন আমেরিকার যে একটা অর্গানাইজেশন আছে ল্যাটিন আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন বা লাফটা, যেটা 11টা কান্ট্রি তাদের মধ্যে তাদের এই টার্ম অ্যান্ড কন্ডিশন বা প্রসেসের মাধ্যমে তারা মানে রিকনসাইল করে বা সেটেলমেন্ট করে থাকে। আর নর্থ আমেরিকার আছে 3টা কান্ট্রি, সেই 3টা কান্ট্রির মধ্যে একটা এগ্রিমেন্ট থাকে, তাদের একটা ফোরাম আছে আঞ্চলিক ফোরাম। সেই ফোরামের কান্ট্রিগুলোর মধ্যে যে এক্সপোর্ট বা ইম্পোর্টের ব্যবসা হয় সেদের সেটেলমেন্টটা তারা তাদের নিয়ম অনুযায়ী করে থাকে। হাওয়েভার আমরা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে
9টি দেশে সেন্ট্রাল ব্যাংকের মধ্যে একটা লিগ্যাল এগ্রিমেন্ট হয়েছে, যে লিগ্যাল এগ্রিমেন্টের মাধ্যমে তাদের মধ্যে যে ফরেন যে ট্রানজাকশন হয় সেই ট্রানজাকশনের সেটেলমেন্টগুলো তারা করে থাকে। এই 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 যে সেটেলমেন্টের যে মেকানিজম, সেই মেকানিজম এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন মেকানিজম বলা হয়। দ্যাট মিনস দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, ইন্ডিয়া, ইরান, নেপাল, Pakistan, Sri Lanka, Myanmar, Bhutan, and Maldives have an agreement to settle the current transaction between these countries or those countries through the Asian clearing mechanism. এই মেকানিজমের আওতায় কিভাবে কাজটা হয়, পেমেন্ট সেটেলমেন্ট হয় নিম্নলিখিত তিনটা শর্তে। প্রথম শর্ত কি, যে তারা এই 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 এশিয়ান ক্লিয়ারিং এর মধ্যে যদি মানে সেটেলমেন্ট করতে হয় তাহলে তাদেরকে মেম্বার কান্ট্রির মানে এক্সপোর্টার বা ইম্পোর্টার বা ট্রেডার হতে হবে। আর একটা বলতেছে যে পেমেন্টস ফর কারেন্ট ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অ্যাজ ডিফাইন্ড বাই দ্য আর্টিকেলস অফ দ্য এগ্রিমেন্টস অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। মনিটারি ফান্ডের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে আর্টিকেলস আছে পেমেন্ট সেটেলমেন্টের বিষয়, সেই বিষয়টাকে এখানে বিবেচনা করা হয়। অ্যান্ড ফাইনালি দ্য পেমেন্ট রেমিটেড বাই দ্য কান্ট্রি ইন হুইচ দি পিআর রিসাইডস। পিআর মানে যে জায়গায় বাস করে সে জায়গায় আমাদের এই পেমেন্টটা পারমিটেড থাকে। তাহলে এক্ষেত্রে যেটা ঘটে যে এই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আওতায় যে মেম্বার কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে যে এক্সপোর্টার ইম্পোর্টারের যে পেমেন্ট হয় সেই পেমেন্ট কিন্তু শেষে স্ব দেশে সেন্ট্রাল ব্যাংক থেকে এটা পেমেন্ট করে থাকে এবং ফাইনালি সেন্ট্রাল ব্যাংক বছরে 2 বার 6 মান্থ পর পর এই পেমেন্টগুলোকে অ্যাকুমুলেট করে তারা তাদের সংশ্লিষ্ট সেন্ট্রাল ব্যাংক থেকে তাদের পেমেন্টটাকে সেটেল করে থাকে। Then what is the balance of trade? The balance of trade is nothing but the difference between the country's import and export, and it is the major component of the country's balance of payment. Balance of payment সাইড থাকে, একটা হচ্ছে ডেবিট সাইড বা ডেবিট আইটেম, আর একটা হচ্ছে ক্রেডিট আইটেম। ডেবিট আইটেমের মধ্যে কি থাকে, ইম্পোর্ট। আমরা ইম্পোর্ট করলে যেমন আমাদেরকে বিদেশে ফরেন কারেন্সিতে পেমেন্ট করতে হয়, তেমনি বিদেশে যদি কোনো আমরা এইড বা গ্রান্ট পাঠাই তাহলে সেক্ষেত্রে আমাদের ফরেন কারেন্সি পাঠাতে হয়। ডোমেস্টিক কোনো যদি থাকে, স্পেন্ডিং থাকে বিদেশে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফরেন কারেন্সি পাঠাতে হয়। বা ডোমেস্টিক যদি কোনো ইনভেস্টর যদি বিদেশে যদি বা অ্যাব্রোডে যদি ইনভেস্ট করে তাহলে আমাদের ফরেন কারেন্সি। এগুলো হলো ডেবিট আইটেম অফ দ্য ব্যালেন্স অফ ট্রেড। অন দ্য আদার হ্যান্ড ক্রেডিট আইটেম কি, এক্সপোর্ট করলে আমরা এক্সপোর্টের প্রসিড পাই, আমরা ফরেন কারেন্সি রিসিভ করি। আমরা বিদেশ থেকে যদি কোনো ডোমেস্টিক কোনো স্পেন্ডিং থাকে বিদেশিদের, তাহলে সেই স্পেন্ডিং এর জন্য আমরা ডোমেস্টিক আমরা কি করে ফরেন কারেন্সি রিসিভ করি। আমরা ফরেন ডাইরেক্ট কোনো ইনভেস্টর যদি এখানে ইনভেস্ট করে তাহলে সেখানে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ হয়, হয়। তাহলে আলটিমেটলি আমরা দেখে যে যদি ক্রেডিট আইটেমটা যদি ডেবিট আইটেমের চেয়ে বড় হয়, দ্যাট মিনস যদি এক্সপোর্ট যদি ইম্পোর্টের থেকে কোনো কান্ট্রিতে বেশি হয়ে থাকে তাহলে সে কি হবে, ব্যালেন্স অফ ট্রেডটা কি হবে, সারপ্লাস হবে। হুইচএভার ইজ দ্য ফেভারেবল টু দ্য ইকোনমিক অফ দ্যাট নেশন। বাংলাদেশের ক্ষেত্রে যদি এক্সপোর্ট ইম্পোর্টের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, এক্সপোর্ট ইম্পোর্টের চেয়ে বেশি হলে সেটা সারপ্লাস ট্রেড বলে থাকবো এবং সেটা আমাদের কান্ট্রির জন্য একটা শুভবার্তা। অন দ্য আদার হ্যান্ড যদি ইম্পোর্ট বেশি হয়ে থাকে এক্সপোর্ট কম হয় তাহলে মানে একটা বিপরীত চিত্র এখানে হয়, এটা ডেফিসিট ট্রেড বলে থাকে এবং এটা কিন্তু মোটেও ফেভারেবল নয় ফর দ্য ইকোনমিক অফ এ কান্ট্রি। আমার বাংলাদেশের জন্য এটা কিন্তু মোটেও সুখকর নয়। আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, এক্সাম্পল এরকম 2019 সালে বাংলাদেশের টোটাল এক্সপোর্ট যদি $35.40 বিলিয়ন হয়ে থাকে এবং ইম্পোর্ট যদি হয় $56.06 বিলিয়ন, তাহলে আমাদের আমরা যদি ট্রেডের যদি ইকুয়েশনটা করি তাহলে ইকুয়েশন অনুযায়ী আমাদের ট্রেডের ঘাটতি হচ্ছে $20.66 বিলিয়ন। $20.66 বিলিয়ন আমাদের এখানে কি ট্রেড ডেফিসিট। আলটিমেটলি কি ঘটলো, যে ব্যালেন্স অফ ট্রেড অফ বাংলাদেশ ইন 2019 একটি ডেফিসিট আমাদের কাছে তৈরি হলো, হুইচ ইজ নট কি ফেভারেবল ইন বাংলাদেশ ইকোনমি। বাংলাদেশের ইকোনমির জন্য কিন্তু এটা মোটেও শোভাকর নয়। নাও হোয়াট ইজ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট? আমরা আগে বললাম যে ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের অন্য কোনো একটা কম্পোনেন্ট। তাহলে ব্যালেন্স অফ পেমেন্টটা কি বলে? ব্যালেন্স অফ পেমেন্ট ইজ দ্য রেকর্ড অফ অল দ্য ইকোনমিক ট্রানজাকশন অফ এ কান্ট্রি উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডিউরিং এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। একটা পার্টিকুলার বা একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের সাথে পৃথিবীর অন্যান্য দেশের যে ইকোনমিক ট্রানজাকশন হয় সেই ট্রানজাকশনের যে রেকর্ড করা বা রেকর্ড কিপিং এর যে সিস্টেম সেটাকে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলে থাকি। যদি আমরা আরো একটু অন্যভাবে ডিফাইন করি তাহলে বলতে পারি ইট ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেকর্ডেড অফ অল দ্য ইন্টারন্যাশনাল রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অফ দি কান্ট্রি ডিউরিং এ পার্টিকুলার পিরিয়ড অফ এ টাইম।
This recording is done by the who record this record, who recording this record. তাহলে এই রেকর্ডটা কে করবে? রেকর্ডটা দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ এ কান্ট্রি, একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই রেকর্ড কিপিংটা করে থাকে। কিসের ভিত্তিতে? অন দ্য বেসিস অফ দ্য ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম। অ্যাকাউন্টিং এ আমরা ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম দিয়েছি, এখানেও কিন্তু ব্যালেন্স অফ ডেটে ব্যালেন্স ক্রেডিট এবং ডেবিট অলসো ইকুয়াল হতে হবে, অর্থাৎ অ্যাসেট লায়াবিলিটি আমাদের সবসময় সমান হতে হবে। এই ব্যালেন্স অফ পেমেন্টকে মানে মেজারমেন্ট করবার জন্য 5 ধরনের অ্যাকাউন্ট মেনটেন করা হয়। অ্যাকাউন্টগুলো কি? কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, ইরর অ্যান্ড অমিশন অর স্ট্যাটিস্টিক্যালি ডিসক্রিপেন্সি অ্যাকাউন্টস এবং ফাইনালি হচ্ছে অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্ট। তাহলে বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্ট, এই ব্যালেন্স অফ পেমেন্টটাকে কিভাবে আমরা মেজার করব? এটা 3টি ইন্ডিকেটর আছে। এই 3টি ইন্ডিকেটর থেকে আমরা একটা দেশের ব্যালেন্স অফ পেমেন্টের চিত্র প্রকাশ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে ট্রেড ব্যালেন্স। ট্রেড ব্যালেন্সে কি থাকে? আমরা এক্সপোর্ট থেকে ইম্পোর্ট মাইনাস করি, অর্থাৎ ভ্যালু অফ দ্য এক্সপোর্ট বিয়োগ হচ্ছে ভ্যালু অফ দ্য ইম্পোর্ট। যে চিত্রটা পাই সেটাকে আমরা ট্রেড ব্যালেন্স বলে থাকি। এই ট্রেড ব্যালেন্স সাথে সার্ভিস ব্যালেন্স, প্রাইমারি ইনকাম এবং সেকেন্ডারি ইনকাম যোগ করে আমরা যেটা পাই সেটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সের দেখেও কিন্তু আমরা একটা দেশের ব্যালেন্স অফ পেমেন্টের পারফরমেন্সটাকে মেজারমেন্ট করতে পারি। এবং ফাইনালি দ্য ওভারঅল ব্যালেন্সটা কি ঘটবে? ওভারঅল ব্যালেন্সের সূত্রটা কি? যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, যার মধ্যে আমাদের ট্রেড ব্যালেন্স থাকবে, তারপরে সার্ভিস ব্যালেন্স, প্রাইমারি ইনকাম, সেকেন্ডারি ইনকাম, তারপরে ক্যাপিটাল ট্রান্সফার যেটা ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্স, ফিনান্সিয়াল অ্যাকাউন্টের ব্যালেন্স, ইরর অ্যান্ড অমিশনের যে ডাটা থাকে সেটা, এবং ফাইনালি হচ্ছে অফিসিয়াল যে রিজার্ভ। এই চারটের যে এই 5টার যে সমন্বয় যেটা আমরা সেটার চিত্রটাই হচ্ছে ওভারঅল ব্যালেন্স। এই ওভারঅল ব্যালেন্স দেখে আমরা একটা দেশের মানে ব্যালেন্স অফ পেমেন্টের চিত্রটা কি, সেটা নেগেটিভ না পজিটিভ, সেটার মানে ঘাটতি না মানে সারপ্লাস, সেই জিনিসটা কিন্তু ইন্ডিকেট করা হয়। আমরা ব্যালেন্স অফ ট্রেড যেটা আমরা এটা আগেও বলেছি, ইট মে বি সারপ্লাস অর দি ডেফিসিট। আমরা ব্যালেন্স অফ পেমেন্টের একটা চিত্র আমরা বাংলাদেশের ব্যাংকের মনিটারি পলিসি করা হচ্ছে, সেখান থেকে আমরা দেখছি যে এখানে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, ইরর অ্যান্ড অমিশন এবং ওভারঅল ব্যালেন্সের একটা চিত্র এখানে পাওয়া আছে। এবং 2018-এ দেখা যাচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টটা কিন্তু ঠিক আছে, নেগেটিভে আছে। 19-এ এটা প্লাস, 20-এ এটা প্লাস। এখন পর্যন্ত প্রথম 6 মান্থের জন্য এটা হিসাব দেওয়া আছে, এবং 2021-এর জন্য একটা ফরকাস্ট করা হয়েছে। এই ফরকাস্টটা কিন্তু একটা প্লাস হিসেবে দেখানো হয়েছে। Next is the currency convertibility. Currency convertibility means the ability of the part of the holder of a currency, whichever is held by the holders, is to convert into his or her currency into another currency for the sake or the purpose of international economic transaction. একজন ফরেন কারেন্সি হোল্ডার তার প্রয়োজনের সময় কোন একটা ইন্টারন্যাশনাল ইকোনমিক ট্রানজাকশনকে কমপ্লাই করবার জন্য প্রয়োজনীয় অন্য কোনো কারেন্সিতে কনভার্ট করবার যে সক্ষমতা, ওই কারেন্সির সেই মানে ক্যাপাসিটি বা অ্যাবিলিটিকে বলা হয় কারেন্সি কনভার্টেবিলিটি। তাহলে কারেন্সি কনভার্টিবিলিটি কি দাঁড়ালো? কারেন্সি কনভার্টেবিলিটি হচ্ছে ওই কারেন্সির সক্ষমতা বা ক্যাপাসিটি অথবা অ্যাবিলিটি টু কনভার্ট ইনটু অ্যানাদার কারেন্সিতে কনভার্ট হওয়ার যে সক্ষমতা, সেটাকে বলা হয় কারেন্সি কনভার্টেবিলিটি। কারেন্সি কনভার্টেবিলিটিকে 2 ভাগে ভাগ করা হয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি। For the purpose or the sake of the economic transaction under the current অ্যাকাউন্টের মানে আওতায় যে সকল ইকোনমিক ট্রানজাকশন হয়ে থাকে গ্লোবালি, সেগুলোকে করবার জন্য যে কারেন্সি যে কনভার্সন করা হয় সেটা কারেন্সি অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। আর যদি কোনো ক্যাপিটাল বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টকে কনভার্ট করে যদি ইকোনমিক ট্রানজাকশনকে কমপ্লাই করা হয় এবং সেক্ষেত্রে যে সক্ষমতা ওই কারেন্সি, সেটাকে বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি। বাংলাদেশের তাহলে বিডিটি যেটা, এই কারেন্সিটা হার্ড না সফট কারেন্সি, হাউ ইট মেজার ইট? অ্যাকচুয়ালি দি কারেন্সি whichever is hard or soft solely and wholly depends on the degree of the convertibility of the currency. কারেন্সিটা কতটা কনভার্টেবল তার উপরে ভিত্তি করে সেটা সফট হবে না হার্ড হবে সেটা ডিটারমিনেশন করা হয়। বাংলাদেশি যে টাকা সেটা বেসিক্যালি হচ্ছে সফট কনভার্টেবল কারেন্সি, বিকজ বাংলাদেশে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি ইজ নট অ্যালাউড।
For example, in Bangladesh, কোনো Bangladeshi cannot open a foreign currency account except under special condition. That means the capital account is not allowed to convert in Bangladesh. Even in Bangladesh, current account is not fully convertible. আমরা যদি এটিকে একটা এক্সাম্পল বলতে চাই যে ফর দ্য মেডিকেল পারপাজেও ওয়ান ক্যান নট কনভার্ট ফুল কারেন্সি অ্যাজ পার হিজ অর হার ডিমান্ড। তাকে মেডিকেল বোর্ড বসে তার এই রিকোয়ারমেন্টটা বা ডিমান্ডটাকে সংশ্লিষ্ট বা স্পেশাল পারমিশন বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে কিন্তু এটা করতে হয়। আদারওয়াইজ কিন্তু এই ইচ্ছা মতো আর কারেন্সি কনভার্ট করে কেউ কিন্তু এটা নিতে পারে না। তাই বলা যায় যে বাংলাদেশের কারেন্সি হচ্ছে সফট কারেন্সি। তাহলে হার্ড কারেন্সি কি বলে? হার্ড কারেন্সি যে দি কারেন্সি হুইচ ইজ ফ্রিকুয়েন্টলি কনভার্টেড ইনটু অ্যানাদার ফরেন কারেন্সি অ্যাজ পার দ্য ডিমান্ড অফ দি হোল্ডার অফ দ্য কারেন্সি। কারেন্সির যে হোল্ডার আছে সেই হোল্ডারের প্রয়োজন অনুযায়ী সেই হোল্ডারের প্রয়োজন অনুযায়ী যদি এটা কনভার্ট হয় সেটাকে হার্ড কারেন্সি। আমেরিকায় কিন্তু কোনো অ্যাকাউন্ট কারেন্ট বা ক্যাপিটাল কোনো ধরনের অ্যাকাউন্টে কনভার্ট করার ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। তাই কারেন্ট আমেরিকার যে ইউএস ডলারকে হার্ড কারেন্সি বলা হয়ে থাকে। নাও the policy, the commercial policy of বাংলাদেশের ফরেন ট্রেডের ক্ষেত্রে দুই ধরনের কমার্শিয়াল পলিসি থাকে। একটাকে বলা হয় ইম্পোর্ট পলিসি অর্ডার, অ্যানাদার হচ্ছে এক্সপোর্ট পলিসি। ইম্পোর্ট পলিসি অর্ডারের কিছু স্যালাইন ফিচার আমরা এখানে উল্লেখ করছি। স্যালাইন ফিচারের মধ্যে এই ইম্পোর্ট পলিসির যে মেজর গোল বা অবজেক্টিভটা কি বলে? মেজর গোল বা অবজেক্টিভ হচ্ছে টু মেক ইম্পোর্ট পলিসি compatible with the change in the international trade following the introduction of the মার্কেট ইকোনমি অ্যান্ড গ্লোবালাইজেশন আন্ডার দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আমরা যেহেতু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার, তাই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন টার্ম অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আমাদের গ্লোবাল মার্কেট বা ইন্টারন্যাশনাল ট্রেড কিন্তু ওপেন করে দিতে হবে। সেক্ষেত্রে কোনো ব্যারিয়ার বা কোনো বার থাকা যাবে না, কোনো রেস্ট্রিকশন থাকা যাবে না। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশের একটা লিমিটেশন আছে, যেহেতু বাংলাদেশে এখনো ডেফিসিট ট্রেড বেশি, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটা শর্টেজ রয়েছে। ফরেন কারেন্সি রিজার্ভ কিন্তু সাফিসিয়েন্ট না। আমাদের বেসিক রিকোয়ারমেন্ট, আমাদের ইম্পোর্ট এখনো এক্সপোর্টের অনেক বেশি। তার ফলে আমাদেরকে কিন্তু বেসিক নিডের প্রতি বিবেচনা করে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভকে মেনটেন করা প্রয়োজন হয়, যার ফলে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে এক ধরনের ইম্পোজ থাকে, আমাদের এক ধরনের এমবার্গো থাকে গভর্নমেন্টের পক্ষ থেকে। তাই সেই এমবার্গো যেমন একদিকে বাস্তবতা, অন্যদিকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের টার্ম অ্যান্ড কন্ডিশন মেনে চলাটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তো ইন্টারন্যাশনাল অঙ্গনে আমরা বিজনেস করতে পারবো না। তাই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের শর্তকে আস্তে আস্তে যেন আমরা অ্যাচিভ করতে পারি, এই জন্য বলা হচ্ছে যে ইম্পোর্ট পলিসি বলতেছে যে আমরা ধীরে ধীরে আমাদের গ্লোবালাইজেশনে যাব, আমাদের মার্কেটটা আমরা ওপেন করে দিব, সেভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করবো বা সক্ষমতা বাড়াবো। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের বলা হচ্ছে যে আমাদের যে ক্যাপিটাল মেশিনারি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে র ম্যাটেরিয়ালস, আমাদের যে এক্সপোর্টকে এনহেন্স করবার জন্য যত ধরনের সাপোর্টিং, সেই ধরনের ইম্পোর্টের ক্ষেত্রে প্রসিডিউরটাকে সিম্পলিফাই করতে হবে এবং আমাদের সক্ষমতাকে বৃদ্ধি করতে হবে, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। দেন কি করতে হবে? দেন হচ্ছে টু প্রোভাইড দ্য ফ্যাসিলিটিস ফর দ্য ইন্ট্রোডাকশন অফ টেকনোলজি ইনোভেশন। যেহেতু আধুনিক যুগটা হচ্ছে টেকনোলজির যুগ, সেই টেকনোলজিক্যাল ইনোভেশনটাকে আমাদেরকে কোপ আপ করতে হবে এবং সেটাকে ইন্ট্রোডাকশন করবার জন্য আমাদের ধরনের ফ্যাসিলিটি দেওয়ার দরকার, সেই ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করতে হবে। এগুলো কোপ আপ করার উদ্দেশ্য কি? আমাদের মডার্ন টেকনোলজিকে এক্সপান্ড করতে হবে, সকল ক্ষেত্রে আমাদের টেকনোলজি ব্যবহারকে সুনিশ্চিত করতে হবে। Another important objective of the import policy, make strong basis for the indigenous export. আমাদের ইন্ডিজিনাস বা ডোমেস্টিক এক্সপোর্ট আছে, সেই এক্সপোর্টকে বৃদ্ধি করবার জন্য একটা স্ট্রং বেসিস তৈরি করতে হবে। এর জন্য কি করতে হবে? ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড লিঙ্কেজগুলোকে আমাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে এবং তার জন্য কি করতে হবে? ফর এক্সপোর্ট ওরিয়েন্টেড লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে বিল্ড আপ করতে হবে। To ensure the supply of imported commodities fit for the consumption of the right price, যেন লোকালি রাইট প্রাইস বা কম্পিটিটিভ প্রাইসে পণ্য কনজাম করতে পারে, সেটাকে নিশ্চিত করবার জন্য আমাদের ওই ধরনের প্রয়োজনীয় পণ্যকে ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদের সাপ্লাই চেনটাকে এনশিওর করতে হবে। To arrange for the import of the essential goods on the priority basis in public interest in time of crisis. ক্রাইসিসের সময় পাবলিক ইন্টারেস্টকে বিবেচনা করেই আমাদের কোনো গুডস বা কোনো কমোডিটিকে ইম্পোর্ট করার ব্যবস্থা করতে হবে। কোনো একটা গুডসের যদি ক্রাইসিস হয়, তাহলে সেই
ক্রাইসিস বেসিসে পাবলিক ইন্টারেস্টকে বিবেচনা নিয়ে সেই গুডসকে আমদানি করার ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। ইম্পোর্ট পলিসি সেটাই মনে করে। ইম্পোর্ট পলিসি আরো কি মনে করে যে ইম্পোর্ট পলিসিতে বলা হয়েছে যে আমাদের ফুড, ডিফেন্স এবং প্রজেক্টে এই তিনটাকে ইম্পোর্ট পলিসির রেস্ট্রিকশন বা কন্ট্রোলের বহির্ভূত রাখা হয়েছে। এবং আরো বলা হয়েছে যে আমাদের টোটাল ইম্পোর্ট যে হয় সেই ইম্পোর্টের 1/3 হচ্ছে তিনটা আইটেম। তাহলে এই তিনটা আইটেমকে আমাদের দিকে সুনিশ্চিত করার জন্য আমাদের ইম্পোর্ট পলিসিতে সেই মানে কন্ডিশনগুলো আনা হয়েছে। ইম্পোর্ট পলিসি টোটাল ইম্পোর্টারদেরকে তিনটে গ্রুপে ভাগ করছে, একটা কমার্শিয়াল ইম্পোর্টার, ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার আর পাবলিক সেক্টর ইম্পোর্টার। কমার্শিয়াল ইম্পোর্টার কারা? যারা পণ্য সরাসরি বিদেশ থেকে আমদানি করে ভোক্তা লেভেলে সেটাকে পৌঁছায় দেয় বা ভোক্তার কাছে পৌঁছায় বা কনজিউমারের কাছে পৌঁছায়, সেই ধরনের পণ্যের কোনো ধরনের ভ্যালু অ্যাডিশন না করে তাদেরকে আমরা কমার্শিয়াল ইম্পোর্টার বলে থাকি। আর ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার তাহলে কারা বলে? ইম্পোর্টার হচ্ছে যারা ইন্ডাস্ট্রি বিল্ড আপ করবার উদ্দেশ্যে ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট করে অথবা র মেটেরিয়ালস ইম্পোর্ট করে কোনো একটা ফিনিশ গুড প্রডিউস করবার জন্য, ম্যানুফ্যাকচারিং করবার জন্য, সেই ধরনের ইম্পোর্টারদের জন্য আমরা করে থাকি ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার। এই ইম্পোর্টারটা মেবি গভর্নমেন্ট, মেবি মানে প্রাইভেট হতে পারে। পাবলিক সেক্টর ইম্পোর্টার কারা বলে? পাবলিক সেক্টর ইম্পোর্টারের অন্যতম উদাহরণ হচ্ছে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। তাদের কাজটা অনেকটা কমার্শিয়াল ইম্পোর্টারের মতোই, বাট তারা কিন্তু কমার্শিয়াল মানে 100% কমার্শিয়াল না, কারণ তারা গভর্নমেন্ট অর্গানাইজেশন, অটোনমাস বডি। তারা বিদেশ থেকে পণ্য ইম্পোর্ট করে সরাসরি ভোক্তা লেভেলে নিয়ে যায়। গভর্নমেন্টের যে কিছু কমিটমেন্ট থাকে যে কোনো একটা নেসেসিটি গুডসকে মানে কনজিউমার লেভেল একটা লো প্রাইসে প্রোভাইড করবার জন্য গভর্নমেন্টের যে ন্যাশনাল কাছে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে কমপ্লাই করবার জন্য, ইমপ্লিমেন্ট করবার জন্য পাবলিক সেক্টর ইম্পোর্টার হিসেবে টিসিবিকে ব্যবহার করে থাকে। তাহলে এই তিন ধরনের যে ইম্পোর্টার, কেন ইম্পোর্টারকে তিনটা ক্যাটাগরিজ করা হয়েছে? এই যে পণ্য ইম্পোর্টের ক্ষেত্রে গভর্নমেন্টের যেহেতু ইম্পোর্ট পলিসিতে বিভিন্ন রকমের টার্ম অ্যান্ড কন্ডিশন দ্বারা ইম্পোর্টকে কন্ট্রোল করার চেষ্টা করে, সেহেতু ইন জেনারেলাইজ করলেন তবে সকল প্রকার ইম্পোর্ট যদি আমরা হ্যান্ডার করি তাহলে কিন্তু আলটিমেটলি দেশের ইকোনমিক গ্রোথের পরিবর্তে কিন্তু একটা রিভার্স কন্ডিশন কিন্তু তৈরি হবে। এই জন্য তিন ধরনের ইম্পোর্টের গুরুত্বের কথা বিবেচনা করে তিন ধরনের টার্ম অ্যান্ড কন্ডিশন ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন থাকে অন দ্য বেসিস অন দ্য প্রায়োরিটি, অন দ্য বেসিস অন দ্য সিগনিফিকেন্ট অর ইম্পর্টেন্স টু দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক in case of the crisis. ইম্পোর্ট পলিসি টোটাল ইম্পোর্টেড গুডগুলোকে দুইটা ক্যাটাগরিতে করছে। একটা হচ্ছে রেগুলেটেড বা রেস্ট্রিক্টেড গুডস, একটা লিস্ট আছে NHR 1 নামে পরিচিত। সেই রেগুলেটেড বা রেস্ট্রিক্টেড গুডসের আন্ডার কন্ডিশনে কিছু কিছু গুডসকে ইম্পোর্ট করা যায়, কিছু কিছু গুডস একদিন ইম্পোর্ট করা কিন্তু একদমই রেস্ট্রিক্টেড, সেগুলোকে করা যায় না। আর এ বাদে যতগুলো গুডস আছে সেই গুডসকে বলা হয় ফ্রি আইটেম। সেই গুডসগুলোকে ইম্পোর্ট ফ্রিকুয়েন্টলি ইম্পোর্টাররা করতে পারে। Now, the export policy. Main goals or the objective of the export policy, এটা ইম্পোর্ট পলিসির মতো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যেহেতু আমরা মেম্বার, সেহেতু এখানে বিভিন্ন প্রকার রিজনাল, সাব রিজনাল কানেক্টিভিটি বাড়ানোর মাধ্যমে গ্লোবাল সিচুয়েশনকে বিবেচনা করে, ন্যাশনাল ইন্টারেস্টকে বিবেচনা করে আমাদের ট্রেডকে একটা লিবারাল করতে হবে, সেই দিকে হচ্ছে এক্সপোর্ট পলিসি এমফেসিস দিয়েছে। এক্সপোর্ট পলিসি আরও মনে করে যে 2021 সাল নাগাদে আমাদের টোটাল এক্সপোর্টের যে টার্গেট সেটাকে $60 বিলিয়ন এটা উন্নীত করার কথা। Export policy wants to improve the trade balance through the market expansion. Market expansion এর মাধ্যমে আমাদের যে এক্সপোর্ট ট্রেডটাকে বৃদ্ধি করতে চাই। আমরা জানি যে আমাদের ট্রেডের যে ডেফিসিট ট্রেড, আমাদের এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট অনেক বেশি হয়। তাই এই এক্সপোর্ট বাড়ানোর জন্য আমাদের এক্সপোর্ট মার্কেটটাকে এক্সপান্ড করতে হবে, আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন বাড়াতে হবে, আমাদের যে লার্জ স্কেলের যে এমপ্লয়মেন্ট সেটাকে জেনারেশন করতে হবে, আমাদের আইসিটি সেক্টর এবং সার্ভিস সেক্টরের এক্সপোর্টকে এমফেসিস দিতে হবে, আমাদের যে এক্সপোর্ট আর্ন করছে সেই আর্নিংয়ের ক্ষেত্রে তাদের যে মেকানিজম ব্যবহার করে সেখানে ডাইনামিজম আনতে হবে, মোর ট্রেড ফ্রেন্ডলি ডোমেস্টিক ব্যাংকিং সিস্টেম আমাদেরকে এনশিওর করতে হবে, বাংলাদেশের মিশনকে কাজ করতে হবে এই মানে এক্সপোর্ট মার্কেটকে এক্সপ্যান্ড করবার জন্য। সেক্ষেত্রে তাদের বিভিন্ন রকমের বিজনেস ফোরামদের সাথে নেগোসিয়েশন করে একটা ইকোনমিক রিলেশন বিল্ড আপ করতে হবে। তারপরে এনথোস দ্য এক্সপোর্ট ওরিয়েন্টেড ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট আমাদেরকে এনশিওর করতে হবে, আমাদের এক্সপোর্ট প্রোডাক্টস এবং কে ব্র্যান্ডিং করতে হবে, এক্সপোর্টের প্রোডাক্টগুলোর কোয়ালিটি স্ট্যান্ডার্ড করার মাধ্যমে আমাদের এটাকে ব্র্যান্ডিং করতে হবে, ফরেন মার্কেটে এদেরকে অ্যাকসেপ্টেবিলিটি বাড়াতে হবে। সেটাকে করবার জন্য প্রয়োজনে আমাদের এক্সপোর্ট সার্টিফিকেশন সিস্টেম চালু করতে হবে, ইজিলি
easy available of the raw material for the production of export item ke প্রোডাকশন বৃদ্ধি করবার লক্ষ্যে যে র মেটেরিয়াল প্রয়োজন সেগুলো ইজি অ্যাভেলেবল করার ব্যবস্থা করতে হবে, অ্যাসিস্ট করতে হবে ফর বিল্ডিং অফ নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার, ফর এনকারেজিং থ্রু দ্য ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজ, প্রমোশন অফ নিউ এক্সপোর্টার্স অ্যান্ড ওয়াল আউট দ্য অ্যাসিস্ট্যান্স ফর দ্য এক্সিস্টিং এক্সপোর্টারদেরকে অ্যাসিস্ট করতে হবে এবং নিউ এক্সপোর্টারদেরকে কি করতে হবে, প্রমোট করতে হবে, তাদেরকে প্রমোশন করতে হবে, প্রমোশন অফ নিউ এক্সপোর্টারদেরকে এনকারেজ করার জন্য। সাপোর্ট অফ ক্রিয়েশন অফ স্কিল ম্যান পাওয়ার, আমাদের প্রপার ট্রেনিং এর ব্যবস্থার মাধ্যমে আমাদের প্রপার ম্যান পাওয়ার বিল্ড আপ করতে হবে, স্কিল ম্যান পাওয়ার বিল্ড আপ করতে হবে। তারপরে আমার ট্রেডের যে বিভিন্ন রকমের বডি আছে, বিজনেস অর্গানাইজেশন আছে, বিজনেস ফোরাম আছে, বিজনেস ম্যান আছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলোর সাথে আমাদের যে ট্রেডের যে এক্সপার্ট তাদেরকে আমাদের অরিয়েন্ট করতে হবে। এবার এক্সচেঞ্জ দ্য মোডস অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রেডের মোডটা বাড়াতে হবে। নাও এই যে অবজেক্টিভগুলো এক্সপোর্ট পলিসি সেট আপ করলো, সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা একটা স্ট্র্যাটেজি দিয়েছে। স্ট্র্যাটেজিটা কি? তারা বলছে যে এক্সপোর্টের সাথে এক্সপোর্ট এনহ্যান্স করে এইরকম যে গভর্নমেন্ট এন্টিটি আছে, অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনগুলোর মধ্যে যেমন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, কাস্টমস অফিস, সি অ্যান্ড ল্যান্ড পোর্ট অথরিটি, ডিপার্টমেন্ট অফ ফিশারি, বিএসটিআই এবং টি বোর্ড অথরিটি তাদেরকে তাদের সক্ষমতা বা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য নানা ধরনের উদ্যোগ নিতে হবে এবং তাদেরকে অ্যাসিস্ট করতে হবে। ইকোনমিক ডিপ্লোমেসিকে মডার্নাইজ করতে হবে এবং সেটাকে স্ট্রেংথ করতে হবে। টু স্ট্রেংথ এক্সপান্ড দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল বিল্ড আপ করতে হবে, সেটাকে এক্সপান্ড করতে হবে। এটার জন্য করতে হবে থ্রু জয়েন্ট এফোর্ট অফ দি গভর্নমেন্ট অ্যান্ড দি প্রাইভেট সেক্টর। Provide export and producers with market intelligence about the demand and price to ensure that transparency and accountability and for the raise of the efficiency of the export. Exporter efficiency বৃদ্ধি করার জন্য নানা রকম মানে পদক্ষেপ নিতে হবে এবং এই এক্সপোর্টের ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি এবং যে অ্যাকাউন্টেবিলিটি সেটাকে এনশিওর করার ব্যবস্থা করতে হবে। টু মেক এক্সপোর্টস মোর কম্পিটিটিভ, এক্সপোর্টটা মোর কম্পিটিটিভ করতে হবে। কি করতে হবে? কিসের মাধ্যমে? বাই রিডিউসিং দ্য কস্ট অফ দ্য প্রোডাকশন মিনিমাম কস্টে ম্যাক্সিমাম কোয়ালিটি ফুল মানে গুডস তৈরি করার দিকে ঝোঁক দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এবং অলসো ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড দ্য মার্কেট এক্সপানশন। একই কথা, মার্কেট এক্সপানশন না বাড়ালে, প্রোডাক্টিভিটি না বাড়ালে আমাদের এক্সপোর্টকে কিন্তু বৃদ্ধি করানো সম্ভব নয়। টু এনশিওর দ্য কোয়ালিটি, আমরা আগে বলেছি যে কোয়ালিটিকে এনশিওর করবার অন্যতম মানে দায়িত্ব আমাদের কান্ট্রির ইকোনমি, কান্ট্রির এক্সপোর্ট যদি বাড়াতে চাই, কারণ বায়ার যদি কোনো কারণে পণ্যের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলে, কোনো ধরনের মানে নেগেটিভ ইম্প্যাক্ট হয়, তাহলে কিন্তু সে আর অর্ডার করবে না, তার মানে কি এক্সপোর্ট আলটিমেটলি রিডিউস হয়ে যাবে। সেই জন্য প্রয়োজনে কি করতে হবে? ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা সার্টিফিকেশন সিস্টেম চালু করতে হবে, Ensure quality through introduction of internally recognized certification to undertake initiative for increasing export of goods and services to the various countries, especially to Asian countries, African countries, and especially the South Asia এবং Middle East emphasis দিয়ে আমাদের মার্কেটকে কি করতে হবে? এক্সপান্ড করতে হবে, ইনক্রিজ করতে হবে। অ্যারেঞ্জিং টু অ্যাটেন্ড দ্য এক্সপার্ট টু দ্য ইন্টারন্যাশনাল ফেয়ার, ইন্টারন্যাশনাল ফেয়ারের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে ট্রেড ফেয়ার আছে সেই ট্রেড ফেয়ারে আমাদের এক্সপার্টগুলোকে মানে অ্যাটেন্ড করার ব্যবস্থা করতে হবে। এবং ফাইনালি এস্টাবলিশমেন্ট অফ দ্য সেক্টর ওয়াইজ ট্রেনিং ইনস্টিটিউশন whichever is raising the productivity and the updating of the export sector. এক্সপোর্ট পলিসিতে 12টা সেক্টরকে হাইয়েস্ট প্রায়োরিটি সেক্টর হিসেবে বিবেচনা করেছে। সেক্টরগুলো হচ্ছে হাই ভ্যালু অ্যাডেড আরএমজি অ্যান্ড অ্যাক্সেসরিজ, সফটওয়্যার, আইসিটি প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ওশেন গোয়িং ভেসেল অ্যান্ড ফিশিং, ট্রাভেল, তারপরে শো অ্যান্ড লেদার প্রোডাক্ট, জুট অ্যান্ড জুট প্রোডাক্টস, প্লাস্টিক প্রোডাক্টস, অ্যাগ্রো প্রোডাক্ট, অ্যাগ্রো প্রসেসিং প্রোডাক্ট, ফার্নিচার, হোম টেক্সটাইল প্রোডাক্টস, হোম ফিনিশিং অ্যান্ড দি লাগেজ। এবং তাদের জন্য নানা ধরনের ফ্যাসিলিটির কথা বলা হয়েছে হাইস্ট প্রায়োরিটি সেক্টরের জন্য। যেমন কমার্শিয়াল ব্যাংক খুব লো ইন্টারেস্টে লোন দিয়ে থাকে, ফাইন্যান্স করে থাকে। গভর্নমেন্ট এক্সপোর্টারদের ইনকাম ট্যাক্সে রিবেট দিচ্ছে বা এক্সেমশন করছে। এক্সপোর্ট ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে সব টার্ম অ্যান্ড কন্ডিশন ব্যবহার করায় কমার্শিয়াল ব্যাংক এক্সপোর্টারদেরকে ফাইন্যান্স করে থাকে। গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের এয়ারফেয়ার পর্যন্ত রিডিউস করা হয়েছে, এখানেও গভর্নমেন্টের ভর্তুকি দিচ্ছে। ডিউটি ড্রব্যাক এবং বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি এনশিওর করছে গভর্নমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে মানে প্রোডাকশন কস্টকে রিডিউস করার জন্য গভর্নমেন্টের নানা ধরনের উদ্যোগ নিচ্ছে।
অ্যাসিস্ট করছে টু ডিসকভার দ্য নিউ মার্কেটকে অ্যাসিস্ট করবার জন্য তারা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বা নানা ধরনের অ্যাসিস্ট করে যাচ্ছে। এবং ফাইনালি ফরেন ইনভেস্টরদেরকে এনকারেজ করার জন্য ইনিশিয়েটিভ, নানা ধরনের ইনিশিয়েটিভ গভর্নমেন্টের। অন্যতম ইনিশিয়েটিভ বিভিন্ন ধরনের ইপিজেটের ব্যবস্থা করছে। ইপিজেটের তারা স্বাধীনভাবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টরে ইনভেস্টমেন্ট করতে পারে। তারপরে তাদের যে প্রসিড যেটা মানে আর্ন ফ্রম দ্য বিজনেস, সেগুলোকে রেমিট করবার ক্ষেত্রেও নানা ধরনের রিল্যাক্সেশনের ব্যবস্থা গভর্নমেন্ট করেছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টকে সিলেক্ট করবার জন্য, এনকারেজ করবার জন্য। এবং 14টা সেক্টরকে স্পেশাল প্রায়োরিটি সেক্টর হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার মধ্যে ডাইভার্সিফাইড জুট গুডস, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক গুডস, সিরামিক গুডস, লাইট ইঞ্জিনিয়ারিং আইটেম, ভ্যালু অ্যান্ড ফ্রোজেন ফিশ, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, রাফ ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি, পেপার অ্যান্ড পেপার প্রোডাক্টস, রাবার, স্টিলস, সিল্ক আইটেম, হ্যান্ডিক্রাফটস, হ্যান্ডলুম প্রোডাক্ট, তারপরে কোকোনাট ওয়্যার। এগুলোর জন্য যে ফ্যাসিলিটির কথা বলছি, সেই ফ্যাসিলিটি রিটেনশন কোটা ফ্যাসিলিটি আমরা আগেই বলেছিলাম যে একজন বাংলাদেশি রেসিডেন্ট ইচ্ছা করলে সে তার অ্যাকাউন্ট, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারে না। এখানে তাদের ফরেন কারেন্সি যত হোল্ড করতে পারে না, ফরেন কারেন্সি খুলতে পারে না। কিন্তু একজন এক্সপোর্টার বাংলাদেশে রেসিডেন্ট হওয়ার পরেও সে কিন্তু রিটেনশন কোটা অ্যাকাউন্ট অফ ফরেন কারেন্সিতে মেনটেন করতে পারে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এক্সপোর্ট প্রমোশন ফান্ড তৈরি করেছে। সেই ফান্ডের আওতায় লো ইন্টারেস্টে এক্সপোর্টারদেরকে ফ্যাসিলিটি দেওয়া হয়ে থাকে। এটা সেন্ট্রাল ব্যাংকের একটা ফান্ড, ক্যাশ ইনসেন্টিভ দিয়ে থাকে মানে, এবং আদার নানা ধরনের বেনিফিটের মানে গভর্নমেন্টের ব্যবস্থা আছে। এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, যেটা আমরা এক্সপোর্ট যে ইডিএফ ফান্ড, এই ইডিএফ ফান্ডের আওতায় স্বল্প লোনে আমাদের এক্সপোর্টারদেরকে সেন্ট্রাল ব্যাংকের লোন দিয়ে থাকে, দ্যাট মিনস গভর্নমেন্ট এনকারেজ করে থাকে। তারপরে ব্যাক টু ব্যাক এলসির আওতায় একজন এক্সপোর্টার র মেটেরিয়ালস উইদাউট সিকিউরিটিতে প্রকিউর করতে পারে, কোনো ধরনের মার্জিন তার প্রয়োজন হয় না। এক্সপোর্ট ফাইন্যান্স একটা রিডিউসড রেট, আমরা আগেই বলেছিলাম যে এক্সপোর্ট ফাইন্যান্স করে কমার্শিয়াল ব্যাংক, তাদের রেট অফ ইন্টারেস্ট খুবই কম। বন্ডেড ফ্যাসিলিটি, বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবল। তারপরে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কর্তৃক নানা ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। ট্রেড ফেয়ারের যেমন অ্যাটেন্ড করবার জন্য এক্সপার্টদের নানা রকমের ফ্যাসিলিটি গভর্নমেন্ট দিয়ে থাকে, সরকারি পৃষ্ঠপোষকতা এটা করে থাকে। ডিম এক্সপোর্টারদেরকে ফ্যাসিলিটি দেওয়া হয়। তারপরে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং ইনফরমেশন ফ্যাসিলিটি গভর্নমেন্ট এনশিওর করবার জন্য নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। তারা নানা রকমের ডিজিটালাইজ করতেছে ডাটাবেস থেকে। তারপরে মানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করবার জন্য কমিউনিটি ওয়াইজ নানা ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করার জন্য সরকার নানা রকমের উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করছে। এবং ফাইনালি আমরা বলছি যে বাংলাদেশ গভর্নমেন্ট হুইচ বার ইনসেন্টিভস অফার্ড বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট টু দ্য এক্সপোর্টার ইনক্লুডিং জিএসপি সুবিধা সহ কি কি ফ্যাসিলিটি দিয়ে থাকে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কি কি ফ্যাসিলিটি এক্সপোর্টারকে দেওয়া হয়। তারপর আমরা যদি আরেকটু সাম আপ করি তাহলে বলতে পারি যে গভর্নমেন্ট কি করছে, তাদেরকে ক্যাশ সাবসিডি, তাদেরকে ব্যাক টু ব্যাক এলসির ব্যবস্থা করে দিয়েছে। ডিউটি ফ্রি ইম্পোর্ট অফ ক্যাপিটাল মেশিনারিজ আমদানি করার ক্ষেত্রে, র মেটেরিয়ালসের ক্ষেত্র বিষয়ে সে ডিউটি ফ্রি দিচ্ছে। ডিউটি ড্রব্যাকের ফ্যাসিলিটি আছে। ইন্টারেস্ট ক্ষেত্রে সাবসিডি পাচ্ছে, তারা ট্যাক্স হলিডে পাচ্ছে। বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি আছে, ডিম এক্সপোর্ট ফ্যাসিলিটি, ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি দিচ্ছে। সেটার ভিআইপি মর্যাদা, যারা এই ট্রফি পায় তারা ভিআইপি নানা ধরনের প্রোটোকল পেয়ে থাকে। গভর্নমেন্ট সেই ধরনের অ্যারেঞ্জমেন্টও করছে তাদেরকে উৎসাহিত করবার জন্য। তার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে রিবেট দিচ্ছে। এক্সপোর্ট প্রমোশন, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, ইডিএফ ফান্ড আছে, সেই ফান্ডের আওতায় লো ইন্টারেস্টে তারা এক্সপোর্টার বিভিন্ন ধরনের ক্রেডিট ফ্যাসিলিটি দিচ্ছে, যেটা সেন্ট্রাল ব্যাংক এটাকে কন্ট্রোল করছে। এক্সপোর্ট অফ এ স্যাম্পল, এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি স্কিম, ইপিজেড ফ্যাসিলিটি, জিএসটি ফ্যাসিলিটি ইনক্লুডিং জিএসটি ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করছে। জিএসটি ফ্যাসিলিটিটা হচ্ছে কি, জিএসটি জার্নাল সিস্টেম অফ প্রিপারেন্স, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট অন্য দেশের সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে বা বিজনেস ফোরামের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে একটা এগ্রিমেন্ট করা হয়, যেখানে ট্যাক্স ফ্রি পণ্য কি করে, ট্যাক্স ফ্রি পণ্য এক্সপোর্ট করতে পারে। আমাদের গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে আমাদের ইউকে এবং ইউএস এর সাথে আমাদের গভর্নমেন্টের এক ধরনের মানে এগ্রিমেন্ট আছে। সেই এগ্রিমেন্টের আওতায় গার্মেন্টস প্রোডাক্ট এক্সপোর্ট করবার ক্ষেত্রে ট্যাক্সের রিবেট পায় বা ট্যাক্সের ফ্রি করতে পারে। এই যে আমরা ফরেন কারেন্সি বা ফরেন এক্সচেঞ্জের যে পাইলামের সোর্সটা কি, যে প্রসিড ফ্রম এক্সপোর্ট অফ গুডস ইন সার্ভিস। আমরা গুডস বা সার্ভিস যদি এক্সপোর্ট করি তাহলে আমরা সেখান থেকে প্রসিড পাই, ফরেন কারেন্সি আমাদের ইকোনমিকে অ্যাড হয়। আমাদের ফরেন রেমিটেন্স যারা ওয়েজ আর্নার আছে তারা পাঠায়, তাদের গিফট বা বিভিন্ন রকমের গ্র্যান্ট বিভিন্ন কান্ট্রি থেকে আসে, সেগুলো থেকে আমরা ফরেন কারেন্সি আমাদের ইকোনমিক্সে অ্যাড হয়। বিভিন্ন রকমের ফরেন এইড, লোন বা ক্রেডিট নিয়ে থাকি, সেগুলো ফরেন কারেন্সি আমাদের দেশের ইকোনমিক্সে সেগুলো অ্যাড হয়। তারপর ফরেন ডাইরেক্ট ইনভেস্টর আছে, তারা সরাসরি ফরেন কারেন্সি এখানে ইনভেস্ট করে থাকে, সেখানে আমাদের ফরেন কারেন্সি অ্যাড হয়।
তারপরে আমাদের যে ফরেনার আমাদের যারা বিদেশে মানে ইনভেস্ট করে সেখান থেকে যে ইনকাম বা ইন্টারেস্ট পায় সেটাও আমাদের এখানে এসে অ্যাড হচ্ছে। তারপরে বিদেশি যে টুরিস্ট বা ট্রাভেলার্স আছে তারাও ফরেন কারেন্সি নিয়ে আসে, ইত্যাদি হচ্ছে আমাদের ফরেন কারেন্সির সোর্স। তাহলে ইউটিলাইজেশন কোথায় হয়, কোথায় আমরা ইউজ করি? বলি ইউজ হচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আমরা ইম্পোর্ট একটা বড় জায়গা, যা আমাদের পণ্য ইম্পোর্ট করলে আমাদের তার এগেনস্টে পেমেন্ট করতে, সেটা গুডস হোক অথবা সার্ভিস হোক। আমাদের কি করতে হয়, বিদেশে যদি কোনো সার্ভিস আমরা নেই, কনসালটেন্সি ফি বলেন বা আদার্স কোনো যদি এক্সপার্টাইজ যদি আমরা কোনো সার্ভিস নিয়ে থাকি বা মেডিকেল সার্ভিস অথবা এডুকেশন সার্ভিস, তাহলে তার এগেনস্টে আমাদের পে করতে হয়। আমাদের গিফট বা গ্র্যান্ট বা কোনো ডোনেশন যদি করে থাকি বিদেশে, তাহলে সেখানে আমাদের ফরেন কারেন্সি আমার দেশ থেকে কি হয়, ডেবিট হয়। আমরা যদি ফরেনে কোনো ইনভেস্ট করি, ডাইরেক্ট ইনভেস্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমার ফরেন কারেন্সি ডেবিট হয়। তারপরে আমরা ফরেন যে ইনভেস্টর আছে তারা যে প্রসিড তৈরি হয়, তাদের যে ইনকাম হয়, তাদের যে প্রফিট হয়, সেগুলোকে কিন্তু তার দেশের সেন্ড করে, তাহলে আমার সেই ক্ষেত্রে আমাদের ফরেন কারেন্সি ডেবিট হয়। বা আমার দেশের কোনো লোক যদি বিদেশে ট্রাভেল করতে যায়, সেটা ট্যুরিস্ট পারপাসে হোক বা ট্রিটমেন্ট পারপাস অথবা মেডিকেল পারপাসে হোক বা এডুকেশন পারপাস, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যে খরচ সেটা কিন্তু ফরেন কারেন্সি আমার দেশ থেকে বের হয়ে যায়। বা আমার দেশের কোনো এম্বাসি বা কোনো কনসুলেট অফিস যদি থাকে বিদেশে, তাহলে সেটা মেইনটেনেন্স, তাদের স্যালারি ইত্যাদি কিন্তু ফরেন কারেন্সির মাধ্যমে সেখানে পাঠাতে হয়, তাহলে সেভাবে কিন্তু ফরেন কারেন্সি আমার দেশ থেকে যায়। তাহলে দিস ইজ অল অ্যাবাউট on the overview of the foreign trade module. Thank you all.